দেব বলছে না, নাউজুবিল্লাহ। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। বিএনপির অনেক বড় বড় নেতা যেমন রুমিন ফারহানা এবার দলের টিকিট বা নমিনেশন পাননি। এই ঘটনা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কেউ কেউ ভেবেছিলেন বিএনপি কি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, আবার অনেকে ধারণা করেছিলেন এটা হয়তো বিএনপির কোনো নতুন কৌশল। তারা ভেবেছিল এই বড় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে আবার বিএনপিতেই ফিরে আসবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরাই বিএনপির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই এখন উত্তেজনা। এমন সময়ে বিএনপির ভেতরেই এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেক সাবেক ও বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। সারা দেশে প্রায় ৭২টি আসনে বিএনপির এসব বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্তের তোয়াক্কা না করে এখন ভোটের মাঠে লড়ছেন। এই বিদ্রোহীরা বিএনপির জন্য কত বড় মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে এই সুযোগে জামায়াতে ইসলামী কতটা লাভবান হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। তারা এখন বিএনপির তৈরি করা সমস্যাকে কাজে লাগিয়েই বিএনপিকে হারানোর ফোন দিয়ে এঁটেছে। সহজ কথায়, যখন বিএনপির ভোট তাদের নিজেদের বিদ্রোহী আর আসল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাবে, সেই সুযোগে জামায়াত খুব সহজে জিতে যেতে পারে। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা শুধু নিজ দলেরই ক্ষতি করছেন না, বরং তাদের জোটের অন্য দলগুলোকে বিপদে ফেলেছেন। বিএনপি এবার ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং জোটের সঙ্গীদের জন্য ছেড়েছে মাত্র ৮টি আসন। এর মধ্যেও অনেক যোগ্য ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় বা প্রবাসী নেতাদের নমিনেশন দেওয়া হয়েছে। এর ফলেই দলের তৃণমূল পর্যায়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখন বিদ্রোহে রূপ নিয়েছে। এখন ব্যালট পেপারে প্রায় ৯৮ জন বিদ্রোহী প্রার্থীর নাম থাকবে। এর মানে হলো ভোটাররা ভোট দিতে গিয়ে ধানের শীষের প্রার্থী পাশেই নিজের দলের আরও অনেক পরিচিত মুখ দেখতে পাবেন। ভোটের এই ভাগাভাগি জামায়াতের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। জামায়াতে ইসলামী এবার খুব সাবধানে তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে জামায়াতের অবস্থান তেমন শক্তিশালী না হলেও বিএনপির বিদ্রোহীদের কারণে তারা এখন সেখানেও জয়ের স্বপ্ন দেখছে। ধারণা করা হচ্ছে এই দুই বিভাগের প্রায় ৩৫টি আসনে বিএনপির বিদ্রোহীরা মূল প্রার্থীর অন্তত ১৫ থেকে ২০% ভোট কেটে নেবেন। আর এই ভোট কাটাকাটিতেই জামায়াতের প্রার্থীরা এগিয়ে যাবেন এবং জয়ের সম্ভাবনা তৈরি করবেন। বিএনপির হাইকমান্ড এই বিদ্রোহ কেন থামাতে পারল না তা নিয়ে দলের ভেতরেই এই অস্বস্তি তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র থেকে বছরের পর বছর ধরে দলের জন্য খেটে যাওয়া নেতাদের মূল্যায়ন না করে নিজেদের পছন্দের লোকদের নমিনেশন দেওয়া হয়েছে। এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছেন। দেশের পশ্চিমাঞ্চল যেমন রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াতের প্রভাব বরাবরই বেশি। এবার বিএনপির কোন্দলের কারণে সেই দুর্গ আরও শক্তিশালী হয়েছে। যে আসনগুলোতে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল, সেখানে এখন বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় জামায়াতের জয়ের পথ আরও সহজ হয়ে গেছে। যেমন শেরপুর ১ আসনে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলার জন্য জেতা কঠিন হয়ে পড়েছে, কারণ তার দলেরই সাবেক নেতারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে জামায়াত। একইভাবে ঢাকা ১৪ আসনেও বিএনপির কোন্দলের কারণে জামায়াত প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়ছে। সব মিলিয়ে এবারের নির্বাচন জামায়াতের জন্য এমন এক সুযোগ তৈরি করেছে যা তারা আগে কখনো পায়নি। বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে তারা দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। এখন প্রশ্ন হলো, বড় নেতাদের নমিনেশন না দেওয়াটা কি বিএনপির কোনো কৌশল ছিল, নাকি এটা তাদের একটা বড় রাজনৈতিক ভুল ছিল? এর উত্তর সময়ই বলে দেবে।